আমরা যখন ঢাকা শহরের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করব, কোন জিনিসটাকে আমরা প্রাধান্য দিব? মানে স্কুল বানাচ্ছে সরকার 10 কাঠা জমির মধ্যে, 7 কাঠা জমির মধ্যে 4 ফিট 4 ফিট চারদিকে ছেড়ে একটা বিল্ডিং ওঠে বলে স্কুল হবে। এই যে বৃষ্টির পানি যাওয়ার ড্রেনের কথা বললেন, আমাদের ড্রেনে তো আসলে শুধু বৃষ্টির পানি না, সব কিছুই যায়। সেরকম একটা স্কুলের নাম বলতে পারবেন না যেটা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় হয়েছে। জনস্বাস্থ্য নিয়ে কি কিছু আপনাদের পরিকল্পনায় ছিল? বলে আমাদের পাড়ায় একটা সরকারি ডাক্তার যাতে বসে, তাহলে শুধু রাস্তাঘাট মানে কিছু হবে না। ঢাকায় তো আমরা এটাই করতেছি। নালার পানি আসলে যাবে কোথায়? প্রথম 2 বছরের পরিকল্পনার মধ্যে আপনার খাল ঠিক করে ফেলা উচিত, প্রথম 5 বছরের মধ্যে স্কুলগুলি ফিক্স আপ করা উচিত। আসসালামু আলাইকুম, স্বাগতম কালবেলায় এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স নগর কথন পডকাস্ট অনুষ্ঠানে। আমরা প্রায় ঢাকাবাসীর কাছে শুনি ঢাকা একটি পরিকল্পনাহীন শহর। সত্যি কি তাই? এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দেশের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কালবেলাকে ধন্যবাদ। আপনার এই দীর্ঘ যে যাত্রা, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন। বুয়েট থেকে প্রথমে আর্কিটেকচার পড়ালেখা করি। তো পড়ালেখা করার সময় আমার যে প্রথম বোধোদয় হয় যে আমার শিক্ষকরা আমাকে যেই জিনিসটা বারবার বলা হচ্ছিল আমাদেরকে, যে আর্কিটেকচার এবং প্ল্যানিং এটা হচ্ছে প্রযুক্তি এবং সমাজবিজ্ঞান মনোজগতের একটা সংমিশ্রণ একটা পেশা। কিন্তু আর্কিটেকচার পড়তে পড়তে আমি যখন তৃতীয় বর্ষে, তখন আমি বুঝতে পারলাম যে আমাদেরকে যে পড়ালেখা করানো হচ্ছে, যে বই পড়ানো হচ্ছে, যে উদাহরণগুলি দেওয়া হচ্ছে, তার কোনোটাই বাংলাদেশ নিয়ে না, সবগুলি ইউরোপের। এবং ক্লাইমেট নিয়ে যে বই পড়ানো হচ্ছে, হিস্ট্রি অ্যান্ড আর্কিটেকচার পড়ানো হচ্ছে, সে সবই ইউরোপের। সুতরাং আমার যেহেতু আমি তৃতীয় বর্ষ শেষ করে ফেলেছি, আমি মাঝখানে একবার ব্রেক দেওয়ার চিন্তা করলাম যে আর্কিটেকচার ছেড়ে বের হয়ে যাব। এবং সেই সময় আসলে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার প্রতি আমি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলাম। এবং অদ্ভুত একটা কাজ করি আমি তখন, বিকল্প বলে একটা প্রকল্প নেয় এরশাদ, যেখানে বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছেলেদেরকে পড়ালেখার পাশাপাশি অন্য কোনো কিছু করে টেকনিক্যাল কাজ শিখে রুজি রুটির ব্যবস্থা করবে। সেখানে বাস ড্রাইভিং, টেকনিক্যাল ফ্রিজ রেফ্রিজারেটর ঠিক করা। আরেকটা ছিল হচ্ছে, মানে এখন আমরা সিএনজি বলি, সেটা হচ্ছে স্কুটার। ওই স্কুটার ড্রাইভিং এবং স্কুটার মেকানিক। আমার কাছে এটা বেশ ভালো লাগলো এবং 3-4 মাস আমি পুরো কোর্সটা করলাম। এবং আমার মনে হলো যে যেই পড়ালেখা করাচ্ছে এর চেয়ে স্কুটার ড্রাইভার হলে, মেকানিক হলে আমার লাইফটা বোধহয় অর্থপূর্ণ হতে পারতো। যাক, পরে যে কোনো কারণেই হোক ওখান থেকে আবার ফেরত এসে ঠিক করলাম যে 2 বছর পড়ালেখা শেষ করে ফেলি। কিন্তু আমি ততক্ষণ বুঝে গেছি আর্কিটেকচারে যা পড়াচ্ছে আমাকে, সেই সময় কথা বলছি, আজকের কথা না, এখন বুয়েটের আর্কিটেকচার কারিকুলামে ব্যাপক পরিবর্তন ঘটছে। আমি এখন ছাত্র হলে হয়তো আর ছাড়তাম না। তারপর আমি নগর পরিকল্পনায় চলে যাই এবং ওইখানে আমি দেখি আসলে সত্যি সত্যি সমাজ নিয়ে, ইতিহাস নিয়ে অনেক কিছু পড়াচ্ছে, পাশাপাশি প্রযুক্তিও পড়াচ্ছে, জিআইএস সেগুলিও পড়ানো হচ্ছে। সো এই জায়গায় আসে হচ্ছে, আমি যখন প্ল্যানিংয়ে ঢুকি আস্তে আস্তে, তখন আমি টের পাই যে প্ল্যানিংটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো না, যে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করতে গেলে যে কোনো ইঞ্জিনিয়ারই তার পিলারে কী পরিমাণ স্ট্রেংথ হবে, কী পরিমাণ এনফোর্সমেন্ট থাকবে, একই জিনিস আসবে। কিন্তু প্ল্যানিংয়ের যখন টিম লিডার বদলাবে, তার সমাজ সম্বন্ধে, তার ন্যায় নীতি বোধ সম্বন্ধে, তার নিজের দেশ পৃথিবী সম্বন্ধে যে আকাঙ্ক্ষা চিন্তা, সেটার খুব শক্ত রিফ্লেকশন পড়ে। যেটা হচ্ছে যে আরও পিছের কথা যদি আমি বলি, আমি যখন 1, 2, 3, 4-এ পড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ যুদ্ধের আগের, যুদ্ধের সময় ক্লাস 4-এ পড়তাম। তো 1, 2, 3-তে থাকতে আমার আম্মা স্কুল টিচার ছিলেন, সম্ভবত সেই কারণেই আমি যখন বিকালে বাসায় ফিরে আমাকে 1 গ্লাস গরম দুধ খেতে দেওয়া হতো, যেটা আমার একমাত্র খাদ্য যেটা আমি অপছন্দ করতাম। তা আম্মা বলতো যে আচ্ছা তুমি খেও না, খাচ্ছ না, ওই ছেলেটা খাচ্ছে। রাত্রে যদি পড়তে না বসতাম, কারণ কখনোই আম্মা পড়াতো না, আমাকে বলা হয়তো তুমি নিজের পড়া নিজে করবা। সো কোনো দিন যদি বলতাম যে আম্মা পড়বো না, বলছে ঠিক আছে আজকে পড়ো না, ওই ছেলেটা কিন্তু পড়তেছে। এই ছেলেটা কোন ছেলেটা? এই ছেলেটা আসলে আমার দেশের না, আমার দেশের প্রতিপক্ষ ওরকম একটা ছেলে। 65 ওয়ার কিন্তু তখন হয়ে গেছে এবং 65 ওয়ার নিয়ে তখন বড়দের মধ্যে আলোচনা। 65 ওয়ারে পূর্ব পাকিস্তান অরক্ষিত ছিল এবং ব্যাপকভাবে পরাজিত হওয়ার সম্ভাবনা ছিল।
সুতরাং সেই ছেলেটা আসলে ভারতেরও একটা ছেলে যে আসলে আমার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে। সো এই এই যে গড়ে ওঠা, যে নিজের জন্য গড়ে ওঠা না, অন্য দায়ের থেকে গড়ে ওঠা, সেই জিনিসগুলি অবশ্যই আমি যখন প্ল্যানিংয়ে কাজ নিয়েছি তখন এর মধ্যে প্রতিফলিত হয়েছে। যেমন আমি যে বরিশালে কাজ বলি, বিশেষ করে ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান যখন করি, ওখানে আমি মেন কোঅর্ডিনেটর এবং ডেপুটি টিম লিডার ছিলাম, বাট আমি টিম লিড করেছিলাম ভার্চুয়ালি। সেইখানে আমার প্রথম প্রশ্ন ছিল যে ঢাকার আমি আসলে দুইটা জিনিস অ্যাচিভ করতে চাই। একটা হচ্ছে ন্যায়সঙ্গত ব্যবস্থা, অর্থাৎ বৈষম্য দূর করতে চাই। আরেকটা হচ্ছে প্রকৃতির যে ধ্বংসযজ্ঞ হয়েছে, অর্থাৎ প্রকৃতি আর মানুষের যে সম্পর্কটা নষ্ট করে ফেলা হচ্ছে এবং হয়েছে, সেটাকে পুনঃস্থাপন করা। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। আচ্ছা, আমরা যখন ঢাকা শহরের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করব, কোন জিনিসটাকে আমরা প্রাধান্য দিব? মানে প্রাথমিকভাবে একটা থাকে না যে এই কাজটা করলে আমার অনেকগুলো সমস্যার সমাধান হবে, সেরকম একটা কাজ কি যে এটা করলে আমার পুরো শহরের চেহারায় না হোক অন্তত স্বাস্থ্যগত দিক থেকে আমরা কিছুটা উপকার কাছাকাছি? আপনি যদি বলেন যে অর্থাৎ বিশদ অঞ্চল পরিকল্পনার প্রায়োরিটি কি, যে একটা কাজ যদি কোনো একটা সরকার করতে চায় তাহলে কোনটা, 2 নম্বর কোনটা, 3 কোনটা? ঠিক এটাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে, আচ্ছা খাল নিয়ে আরেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি, খাল কিন্তু কমিউনিকেশন চ্যানেল না, ওয়াটারওয়ে হিসেবে কাজ করবে। হ্যাঁ, সো আপনার হাতির ঝিলে তো আমরা এই দেখতে ভয়ঙ্কর পাচ্ছি। লোড রাস্তা থেকে সরে আসবে। আচ্ছা, প্রথম বলবো যে ঢাকা যদি ঠিক করতে হয়, ঢাকার এই খাল আর রাস্তাকে আসলে আরবান লাইফলাইন, নগর জীবন রেখার যে ডিটেল বলা হয়েছে সেই হিসাবে এটাকে কনভার্ট করতে। সবচেয়ে বেশি লোক এই জায়গা দিয়ে যাবে এবং সবচেয়ে মানে ধনী গরিব বাচ্চা বুড়া মানে বাঙালি বিহারি প্রত্যেকটা মানুষ এটা উপকার পাবে। সেকেন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্কুল। ঢাকার মতো একটা শহরে আপনি সাধারণ মানুষের এই স্কলাস্টিকা কিংবা বিডিআর স্কুল এইসব না, যেগুলিতে সাধারণভাবে আমরা যেরকম মানুষজন যেসব স্কুলে গিয়ে পড়তাম সেরকম স্কুলে কথা বলেন, তাহলে যে কটা স্কুলের নাম বলা হবে, গভর্নমেন্ট বয়েজ স্কুল, কলেজিয়েট স্কুল, ধানমন্ডি বয়েজ স্কুল, তারপরে ধরেন লালমাটি গার্লস কলেজ কিংবা স্কুল, ধানমন্ডি বয়েজ, এর প্রত্যেকটা স্কুল যেই কয়টার নাম আপনি বলতে পারবেন, যেই স্কুলগুলি থেকে পাশ করা ছেলেপেলেরা 10 বছর 15 বছর পরে বলে যে আমি ওই স্কুল থেকে পড়ালেখা করে আসছি, অর্থাৎ যে স্কুলগুলি সোসাইটিতে একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে, সেরকম একটা স্কুলের নাম বলতে পারবেন না যেটা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় হয়েছে। সেগুলি সব পাকিস্তান আমলে হওয়ার স্কুল। এটা কার লজ্জা? এটা কি পলিটিশিয়ানদের লজ্জা, নাকি এটা আমলার লজ্জা, নাকি এটা আমাদের মতো যারা লেখাপড়া করা ছিল 71 থেকে 1920 সাল পর্যন্ত তাদের লজ্জা? আমি জানি না, কিন্তু এটা একটা লজ্জার বিষয়। স্কুল বানাচ্ছে সরকার 10 কাঠা জমির মধ্যে, 7 কাঠা জমির মধ্যে 4 ফিট 4 ফিট চারদিকে ছেড়ে একটা বিল্ডিং, ওটা বলে স্কুল। ওটা তো স্কুল না, স্কুলের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। স্কুলের বাচ্চাদের খেলা মাঠ থাকতে হবে, তার ক্লাসে কয়টা বাচ্চা পড়তে পারে তার একটা লিমিট আছে, সেই প্রতি বাচ্চার জন্য কয় স্কোয়ার ফিট জায়গা দিতে হবে সেইটা বলা আছে, তার লাইব্রেরি লাগবে, তার ল্যাবরেটরি লাগবে, কিছুই নাই। সো আমরা দেখলাম যে ঢাকায় এরকম যদি 80% বাচ্চাকে ওই স্কুলে পড়াইতে হয় তাহলে 627টা স্কুল দরকার, যে স্কুলগুলি প্রত্যেকটার একটা ফুটবল মাঠ থাকবে এবং স্কুল বিল্ডিংগুলি ওইভাবে ডিজাইন করা হবে, আমি যেটা বললাম যে তার লাইব্রেরি, তার ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরি থাকবে, তার ক্লাসরুমগুলিও স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা, যে কয়টা বাচ্চা একটা ক্লাসরুমে পড়তে পারে, ব্ল্যাকবোর্ড থেকে সবচেয়ে পিছের বাচ্চাটা কতটুক দূরে বসতে পারবে, তার বেশি বড় স্কুল করা যাবে না, একটা টিচারের পক্ষে কয়টা বাচ্চাকে একসাথে পড়ানো সম্ভব, এগুলি সব কিছু মেনে যদি করা হয়, আমরা দেখলাম 627টা স্কুল দরকার, 627টা হাই স্কুল। হাই স্কুল। এবং এই 627টা স্কুল বানাইতে জমি অধিগ্রহণ করে সরকারকে, সেই সময়ের কথা আমি 2020 সালে 19 সালের কথা বলতেছি, মাত্র 25,000 কোটি টাকা লাগে। আমি যদি ভুল না করি,
আমাদের যেই রাস্তাটা তৈরি হয়েছে 300 ফিটের, ওটার খরচই তো সম্ভবত 22,000 কোটি টাকা। তো আপনি যেটা বলছেন যে তার থেকে একটু বেশি খরচ করলে আমরা 627টি স্কুল আসলে পেতে পারতাম, এটা কি জমি অধিগ্রহণ সহ? জমি অধিগ্রহণ সহ। তাহলে এই স্কুল যদি হতো তাহলে কি হতো, এই বাচ্চারা এখন যে স্কুলে যাওয়ার জন্য ট্রাফিক জেনারেট করে সেটা হতো না। প্রত্যেকটা পাড়ায় কাছাকাছি কোথাও না কোথাও একটা খেলার মাঠ থাকতো, এবং এই যে বৃষ্টির সময় এই যে 1 একর জমির এই যে স্কুল বললাম যার মধ্যে একটা ফুটবল মাঠ আছে, সেগুলি সব ডিজাইন করা হয়েছে ওয়াটার রিটেনশন পন্ড হিসাবে। অর্থাৎ অতিবৃষ্টির সময় পানি রান অফ করার আগেই যাতে ওই মাঠের মধ্যে ওই মাটি উঠায় ওর নিচে বালু এবং খোয়ার লেয়ার তৈরি করে দেওয়া, যে ইনিশিয়াল পানিটা ওইখানে গিয়ে জমবে এবং ফিল্টার হবে এবং আপনি পরে ব্যবহার করতে পারবেন। সো ওই মাঠগুলি, ওই স্কুলগুলি ডিজাইন, এই যে 25,000 কোটি টাকা বললাম, এটা একই সাথে স্কুল, একই সাথে আপনার লোকাল প্লে ফিল্ড, একই সাথে আপনার ডিজাস্টার যখন হবে তখন একটু আগে ইভ্যাকুয়েশন রুটের কথা বলছি, এবার ইভ্যাকুয়েশন সেন্টার, ওগুলি সেন্টার হবে। সেই জন্য ওদের বাথরুম ফ্যাসিলিটিগুলি ওই স্কুলে বাচ্চাদের হিসেবে করা হয় নাই, করা হয়েছে এটা যখন ডিজাস্টার সেন্টার হবে তখন কত মানুষ এখানে থাকতে পারবে সেই অনুযায়ী এখানে বাথরুম ডিজাইন করা হয়েছে, এবং সেইটা ধরে হিসাবটা করা হয়েছে। মানে নেইবারহুডের বা পাড়া যেটাকে বলে সেইখানে যত মানুষ থাকে তারা যাতে মানে ওটা যে একটা দুর্যোগকালীন ক্যাপাসিটি, মানে জি। 1 একর জমির উপর যে স্কুলটা হচ্ছে সেই মাঠ এবং স্কুল মিললে তো একটা নির্দিষ্ট তাহলে ক্যাপাসিটি আছে, কত মানুষের জন্য, মানে এই এক একটি স্কুল আসলে কত মানুষকে সার্ভ করবে? যে এক একটা ওয়ার্ড রিজন ধরে ধরে যে কত মানুষ থাকে, এবং স্কুলের তো আবার মানে ডিস্টেন্সের ব্যাপার আছে। আচ্ছা। মানে আমি তো যে কোনো জায়গায় স্কুল বসাইলে হবে না, মানে আমরা ধরে নিয়েছি যে এই স্কুলগুলিতে যে বাচ্চারা আসবে তারা সবাই পায়ে হেঁটে কিংবা সাইকেল চালা আসতে পারে। আচ্ছা। সো ওইভাবে সেট করা হয়েছে। হ্যাঁ, সো ওই রেঞ্জে যেসব জায়গায় হয়তো একটু কম মানুষ আছে স্কুল দেওয়া হয়েছে, যেখানে বেশি কিন্তু স্কুল অত 2টা দেওয়া যাবে না, সেখানে 2 শিফট বলা হয়েছে, তারপরে 627টা স্কুল লাগে। সো আমার হচ্ছে যে আপনি ঢাকাকে যদি আসলে এই জায়গার থেকে বের করে আনতে চান, প্রথম 2 বছরের পরিকল্পনার মধ্যে আপনার খাল ঠিক করে ফেলা উচিত, প্রথম 5 বছরের মধ্যে স্কুলগুলি ফিক্স আপ করা উচিত, খাল এবং রাস্তার ডিজাইন ঠিক করা। কারণ রাস্তা ঠিক করার জন্য এই 2টা ঠিক করার জন্য, বিশেষ করে রাস্তা ঠিক করা তো আরও সোজা কাজ, কারণ খাল ঠিক করতে তো 10টা বাড়ি ভাঙতে হবে, রাস্তায় কিছুই করতে হবে না। আপনি গাড়ির জন্য প্রাইভেট গাড়ি যার মাত্র 4% লোকের আছে সেটার জন্য স্পেস কমাবেন, ফুটপাথ বড় করবেন, যেখান থেকে আসলে আপনার 40% 50% লোক হাঁটাচলা করে, আর আপনি বাস লেনটাকে ঠিক করে দেবেন, ডেজিগনেটেড করে দেবেন। বাস লেন দিতে হলে কি আমার আবার রাস্তায় বেশি জায়গা প্রয়োজন হচ্ছে আচ্ছা, না? এখন হচ্ছে বাস যখন আমি 4 লেন ডেজিগনেটেড বাস লেন করব তখন ওখান থেকে কী সরাবো আমি? মেনলি প্রাইভেট গাড়ি তো। তাহলে একটা বাসে নর্মালি ঢাকায় যে বাসগুলি চলে, মিনি বাস না, নর্মাল বাস, সেখানে কত 30 থেকে 40 জন জি, প্যাসেঞ্জার থাকে। 40 জন। আচ্ছা, আমি 30 জন ধরেন। প্রাইভেট গাড়িতে কয়জন থাকে? হায়েস্ট 4 জন। হ্যাঁ, হায়েস্ট 4 জন থাকে, কিন্তু এভারেজে বলতেছে এটা বিলো 2 প্যাসেঞ্জার ক্যারি করে। একটা তো ড্রাইভার, আচ্ছা। সে তো গাড়ি চালানোর জন্যই গাড়িতে আছে, সে তো আসলে কোনো সার্ভিসে নাই। সো খুব বেশি হলে 2 জন থাকে প্রতি গাড়িতে দেখা গেছে। তাহলে একটা বাস যে স্পেস দখল করে রাস্তার মধ্যে 3টা গাড়ির সমান। গাড়ি যদি ছোট হয় 4টা গাড়ির সমান, যদি ছোট গাড়ি হয়, কিন্তু আপনার যদি 100 সিসির গাড়ি হয়ে থাকে তাহলে 3টা গাড়ির সমান। আচ্ছা। তাহলে 4টাই আমি ধরলাম যে সবই 800 সিসির গাড়ি, তাহলে 4 দুগুণে 8টা লোক প্যাসেঞ্জার ক্যারি করতেছেন আপনি, সে তাকে রিপ্লেস করতেছে একটা বাস যে 30 জনকে। তাহলে আপনার রোড রিকোয়ারমেন্ট তো আসলে 7 ভাগে 1 ভাগে নেমে আসতেছে। যারা গাড়িতে যান তারা যে মানসিকতা, তারা কি আসলে এই বাসে উঠতে আগ্রহী হবেন? হবে, কারণ বেশিরভাগ মানুষ যে গাড়ি চালাচ্ছে এখন, একসময় এটা খুব লাক্সারি ছিল, এখন যারা গাড়ি চালাচ্ছে তাদের বেশিরভাগের ওই বিলাসিতা, ওই প্রথম বাঙালি গাড়ি কেনা শুরু করছে তো চুরির টাকা দিয়ে, তাও মেনলি একটা শখের জিনিস ছিল। এখন ওই শখ মিটে গেছে, কারণ ওই গাড়ি নিয়ে তাদের যে হ্যাসেল করতে হচ্ছে তার চেয়ে অ্যাটলিস্ট অফিসে যাওয়া আসা, স্কুল যাওয়া আসা,
এইটা আসলে পাবলিক ট্রান্সপোর্টে হওয়া উচিত। হ্যাঁ, স্কুলের জন্য তো সকালবেলা একটা বিশাল আর আমাদের জ্যাম পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কও ঠিক করতে হবে। আমি যদি পাবলিক বাসে উঠতে আমাকে 2 কিলোমিটার হেঁটে যেতে হয়, সেটা সম্ভব না তো। সো বাস রুটগুলি ওইভাবে ডিজাইন করতে হবে যে আমার বাসার থেকে কাছে থাকতে হবে বাস রুট। হ্যাঁ, প্যারা ট্রানজিট বলে একটা জিনিস আছে যে আপনি ধরুন উত্তরের ভিতরে তার বড় বড় বাস চালাতে পারবেন না। জি। হ্যাঁ, সো ওইখানে ছোট প্যারা ট্রানজিট হচ্ছে ছোটো বাস কিংবা লেগুনা টাইপের জিনিসপত্র থাকে, যেগুলি আপনাকে একটা বড় বাস স্টপের সামনে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। আপনি জাস্ট রাস্তা ক্রস করে স্টপে দাঁড়াবেন। ঢাকায় উত্তরায় এরকম ছিল যে বাস স্টপে গিয়ে দাঁড়ালে প্রতি 3 মিনিট 4 মিনিট পরে একটা সুন্দর বাস এসে দাঁড়াতো এবং সবাই লাইন করে দাঁড়িয়ে থাকতো এবং লাইন করে দাঁড়ানোর জায়গাটা শেড দেওয়া ছিল। সো এই এক্সপিরিয়েন্স তো ঢাকার মানুষের 2000 সালে ছিল। ঢাকার মানুষের তো অফিসে যেত। এখন যারা গাড়ি চালাচ্ছে এরকম লোকই গাড়িটা বাসায় রেখে বাসে করে স্কুলে যেত, কলেজে যেত, স্কুলে যেত, অফিসে যেত বাসে করে, বিকজ দেয়ার ওয়াজ বাস। ইচ্ছে করে এটা ধ্বংস করা হয়েছে। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। স্যার, আপনি যে সমাধানগুলোর দিকে কথা বলছেন, সেখানে আমি আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে প্রকল্প নিতে হয় বা সমাধানের দিকে ঢাকা শহরকে সুস্থতার দিকে নিতে হয়, সেক্ষেত্রে কোন পদক্ষেপগুলো আসলে সবচেয়ে সহায়ক হবে? জনস্বাস্থ্য নিয়ে কি কিছু আপনাদের পরিকল্পনায় ছিল? আপনি তো হ্যাঁ, মানে যেটা প্রথম বললাম যে আরবান লাইফ লাইন নগর জীবনরেখার পুরো জিনিসটাই কিন্তু আসলে পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার হিসেবে গঠন করা হয়েছে। অর্থাৎ জনস্বাস্থ্যের 2টা অংশ আছে। একটা হচ্ছে স্বাস্থ্য যাতে খারাপ না হয়, জি আপনি যে সুস্থ থাকতে পারেন জি, সেই যেটা ব্যবস্থা নেওয়া। আপনাদের পরিকল্পনা অনেকখানি বলছেন যে সেটা যে আছে। নগর জীবনরেখার পুরো জিনিসটা এবং আরও অনেক কিছু আছে যেগুলিকে স্কুল ডিজাইন, প্রত্যেকটা কাজই কিন্তু ওই পার্সপেক্টিভ। আরেকটা হচ্ছে আপনি অসুস্থ হলে কী করবেন, জি সেটাও জনস্বাস্থ্যের স্বার্থ। তার মানে আমাকে হসপিটাল রাখবে, ইয়ে রাখবে। ভেরি ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাকে। আমরা যখন বিশদ অঞ্চল পরিকল্পনা করলাম, আমরা তো বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মিটিং করতাম। তো একবার মোহাম্মদপুরে একটা মিটিং ছিল আমাদের রাত্রে। মেনলি ওখানে যারা আসছিলেন ওনারা গার্মেন্টস ওয়ার্কার আর রিক্সা চালায়, জি রিক্সা ভ্যান এরকম। তো ওইখানে এক মহিলা আমাকে, উনি গার্মেন্টসে চাকরি করতেন, আমাকে বললেন যে ভাই অনেক কিছু তো বলে লোকজন এসে, কিছুই হয় না, আপনার কি সেরকমই একটা দল? বললাম যে কি হবে তো বলতে পারতেছি না, বাট এক্সপ্লেন ওনাকে বুঝাই বললাম আমরা কেন আসছি। বলে একটা কাজ যদি করতে পারেন তাইলেই বুঝবো যে কাজ হয়েছে। আমি কি বলে আমাদের পাড়ায় একটা সরকারি ডাক্তার যাতে বসে। আমরা যেখানে মিটিং করতেছিলাম মোহাম্মদপুরে, সেটা সরদি হাসপাতালে একদম কাছে, জাস্ট ভিতরে ঢুকেই একটা স্কুলের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছিল রাত্রে 9টা-10টার দিকে, কারণ ওনারা তো সারাদিন কাজে থাকে। তাই বললাম যে আপনার তো ওইখানে গেল 20 টাকা টিকিট কাটতে হবে, হ্যাঁ, আর আপনি তো রাস্তার ওই পাশে সরদি হাসপাতালে ওখানে 20 টাকার টিকিট দিয়ে আপনি সব চিকিৎসা পান। তো বললো যে আপনার কাছে এটা 20 টাকার টিকিট, কিন্তু ধরেন আমার বাচ্চা পেট খারাপ হয়েছে, আমার বুকে কফ জমেছে, সেটার জন্য আমাকে সকালবেলা আমার বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তারপরে আপনার কথা মতো সবচেয়ে ভালো ডাক্তারটার কাছে গেলাম, যে খুবই যত্ন করে আমাকে দেখলো, দেখে টেকে উনি আমার অবস্থা বুঝে উনি নিজেই ল্যাবরেটরিতে নিয়ে গেলেন, যেখানে যেখানে টেস্ট করাতে হবে বলে দিলেন, যাতে আজকেই টেস্ট করায়, কালকেই যাতে আমি রিপোর্ট পাই এবং কালকে সকালেই দেখতে পারি। আমার কাছে আর কোনো পয়সা নিলেন না। আমি পরদিন আবার গেলাম, আবার টেস্ট করালাম, আগের দিন টেস্ট করেছি, সব রিপোর্ট পেলাম, ডাক্তারকে দেখালাম, ডাক্তার দেখলেন এবং যা যা ওষুধ ওনার স্টোরে ছিলেন দিলেন, আর 2-4টা ওষুধ আমাকে কিনে নিতে হলো। আপনার হিসাবে 20 টাকা, আমার হিসাবটা দিয়ে এবার আমার 2 দিন আসা যাওয়া করতে গিয়ে আমার 2 দিন গার্মেন্টসে আমার হাজিরা কামাই দিতে হয়েছে। ওনার তখন 900 টাকা বোধ হয় প্রতিদিন, তার মানে 2 দিনে 1800 টাকায় তার চলে গেছে। এই টাকা দিয়ে তো একটি প্রাইভেট হসপিটালে ভালো। উনি আমাকে হিসাব দিচ্ছে 1800 টাকা গেল, আসা যাওয়া করলাম, ধরেন একদিন রিক্সায় গেলাম, একদিন হেঁটে আসলাম, তাইলে তো আরও 20 টাকা 50 টাকা, তার মানে ন্যূনতম আমার আসলে 2000 টাকা চলে গেল। কিন্তু আমার পাড়ায় যদি একটা ডাক্তার বসতো, আমি সকালবেলা উঠে ওনাকে দেখায় আমার ডিউটিতে চলে যেতে পারতাম, কিংবা আমি না গেলেও আমার ছোট মেয়েটা ওকে নিয়ে ওই ডাক্তার দেখা দিয়ে আসতো, কারণ ওই ডাক্তারকে আমরা সবাই চিনতাম। তখন আমার মনে হলো যে
বাংলাদেশের প্রতিটা উপজেলায় একটা করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে 50 বেডের, জি আছে। এবং কোনো কোনো জায়গায় সেটা আবার 100 বেডের করা হয়েছে, যেখানে জনসংখ্যা বেশি সেটা পর আপগ্রেড করা হচ্ছে। তাহলে ঢাকার প্রতিটা ওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে বাংলাদেশের অন্য যে কোনো উপজেলার চেয়ে বেশি লোক থাকে না, তো সেটা নাই কেন? সো আমরা কিন্তু প্রায় 287টা 50 বেড হসপিটাল, সরকারি হসপিটাল। সরকারি হাসপাতাল, যেটা উপজেলা হাসপাতালের স্ট্যান্ডার্ডের। সরকারের যে উপজেলা হাসপাতাল আছে জি। সেই জিনিসটা আমরা ওয়ার্ড হাসপাতাল করতে বললাম, এবং এটারও হিসাব বের করলাম 5,100 কোটি না 200 কোটি টাকা মাত্র লাগে। জমি অধিগ্রহণ সহ। আচ্ছা। তাহলে এই যে ছোটোখাটো জিনিসগুলি, এইগুলি যদি আমরা না করি, এক হচ্ছে আমার বাড়ি বানানোর আইন না বদলাই, আমি যদি স্কুল না বানাই, তাহলে শুধু রাস্তাঘাট বানায় কিছু হবে না। ঢাকায় তো আমরা এটাই করতেছি। অর্থাৎ আমাদের নগর পরিকল্পনার লক্ষ্য কিন্তু থাকতে হবে 99% মানুষের জীবন যাতে আগামী 2 বছর 5 বছরে বদলাই যেতে থাকে, সে যাতে স্বাস্থ্যগতভাবে ভালো থাকে, সে যাতে মানসিক চাপমুক্ত থাকে, সে যাতে জীবনের দিনের কিছু অংশ আনন্দের সাথে কাটাইতে পারে, সারাদিন যাতে কৃতদাসের মতো কাজ না করতে হয় বিরক্তি নিয়ে, এবং একদিন মারা না যায়। না, আপনি এতক্ষণ যা কিছু বললেন, যে এই সুস্থ জীবনের কথা বললেন, তার অনেক কিছু কিন্তু আমরা আসলে গ্রামে পাই। এখন যে আমরা গ্রাম এবং শহরকে দেখি, গ্রামকে পশ্চাৎপদ এবং শহরকে উন্নয়নের ধারক বাহক হিসেবে দেখছি, কিন্তু আপনার পরিকল্পনা অনুসারে শহরের ভিতরে একটা গ্রামের চেহারা আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো এই শহর আর গ্রামের এই ব্যবচ্ছেদকে আপনি কিভাবে দেখেন? এখানে একটু বলে নেই যে গ্রামকে আমরা আসলে শহরের লোক যেভাবে দেখি, সে গ্রাম এখন সেই গ্রাম নাই। কারণ গ্রাম তো আগে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি ছিল, ও স্বাবলম্বী ছিল অলমোস্ট। এখন গ্রাম কিন্তু শহরের পশ্চাৎভূমি, তার কিন্তু নিজের কোনো কাজ নেই, কাজ হচ্ছে আমাকে সার্ভিস দেওয়া। সেই সার্ভিস দিতে গিয়ে সে যে খাদ্য উৎপাদনে নামছে, সেই খাদ্য উৎপাদন কিন্তু আসলে বিষ উৎপাদনের পর্যায়ে গেছে। আজকের বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 100 ক্যান্সার রোগীর মধ্যে প্রতি 64 জন আসলে কৃষক। কারণ সে আসলে যে বিষ দিয়ে খাদ্য উৎপাদন করছে, যেই প্রযুক্তি আমরা সেই 1960 সালে ইন্ট্রোডিউস করলাম, সেখান থেকে ওকে বাঁচাতে হবে। 1 2 গ্রাম আর শহরের এই যে মানে ক্লিয়ার ডিমার্কেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে বিনিয়োগ দিয়ে, এটা আসলে দুজনের জন্যই ক্ষতিকর। কারণ গ্রাম ওই যে শহরের পশ্চাৎভূমিতে পরিণত হচ্ছে, ওর নিজের কিছু নাই, তার সারাদিন কাজ হচ্ছে একে সার্ভিস দেওয়া, সার্ভিস দিতে গিয়ে তার জন্য প্রোডাকশন করা, এবং সে এরকম তাকে আসলে এরকম টক্সিক প্রোডাকশন প্রসেসে ঢুকায় দেওয়া হচ্ছে। সুতরাং ওর জীবনও শেষ। আর এই শহরের মানুষ যখন আসলে জীবন খাদ্য উৎপাদন যে দেখে না, কৃষি যে দেখে না, সেই মানুষের কাছে আসলে কোনোভাবেই কোনো মানবিকতা আশা করা ঠিক না। সেই জনপদের কাছে কোনো মানবিকতা আশা করা ঠিক না। কারণ মানুষ আসলে মানুষের প্রতি কিংবা অন্য প্রাণের প্রতি তখনই মায়া দেখাবে যখন সে প্রাণের জন্ম এবং বেড়ে ওঠা দেখতে পারবে, এবং এইটা কৃষি এলাকা ছাড়া কোনোদিন দেখা সম্ভব না। আমরা ছোটোবেলায় গাছগাছালি থেকে পোকা ধরে নিয়ে আসতাম, সুন্দর সুন্দর গাছ কীভাবে হয় দেখতাম। তারপরে যে আমাদের আরবান লাইফলাইন নগর জীবনরেখার যে গাছ লাগাতে বলেছি, প্রথম কোয়েশ্চেন ছিল যে এখানে আম গাছ লাগাচ্ছে, পলাবেন তো আম, কাঁচা আম খেয়ে ফেলবে, কে পাহারা দিবে? আমি অনেকক্ষণ ধরে বুঝি নাই যে কী প্রশ্ন করা হচ্ছে। আমি তো পাড়ার বাচ্চারা আম গাছতে আম খাবে বলেই আম গাছ লাগাতে বলছি, এটা তো ব্যবসা করতে বলি নাই। এটা তো ব্যবসার জন্য আমি আম গাছ, যদিও আমরা একটা হিসাব দিচ্ছি কত টাকার আম উৎপাদন হবে, কিন্তু এটা ব্যবসা করার জন্য বলি নাই। আমি তো ওখানে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ এগুলি লাগাতে, কাঁঠাল গাছ লাগাতে বলছি যে বাচ্চারা ওখানে ওই গাছ খাবে, গাছের ফল খাবে। মানে কাঁচা আমের যে নিউট্রিশন, পাকা আমের নিউট্রিশন ডিফারেন্ট। জি। আমার পক্ষে আমার বাচ্চাকে কাঁচা আম বাসায় খাওয়ানো সম্ভব না। ইভেন আমি এখনও কাঁচা আম খেতে পারি না। কিন্তু ছোট বাচ্চারা কি করে, মানে কিশোরদের কথা বলতেছি, আরও ছোটো বাচ্চাদের কথা, তারা গাছ থেকে আম পাড়া তাদের একটা অ্যাডভেঞ্চার। সেই কারণে সে কাঁচা আম খায়।
এবং সেই কারণেই তার পক্ষে কাঁচা আমের নিউট্রিশন পাওয়া সম্ভব। বাসায় বাপ মার পক্ষে কাঁচা আম ওই চুকা জিনিস বাচ্চাকে খাওয়ানো সম্ভব না। এবং বিশেষ করে দেশি জংলি প্রজাতির যে গাছগুলি আছে, মানে অরিজিনাল আম যেগুলি, সেইগুলির নিউট্রিশন ভ্যালু আর আমরা যে আম্রপলি খাই এর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। সেই আমগুলি আরও টক হয়। সেই আম বাচ্চারা খাবে যখন সে গাছে উঠে আম পাড়ার অ্যাডভেঞ্চারের অংশ হিসেবে খাবে। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। আপনার বর্ণনা অনুসারে আমরা যে নগর জীবনরেখার চিত্রটা দেখতে পাই, সেটা একধারে জনস্বাস্থ্য অবকাঠামো, একধারে সেটা এই যে বিভিন্ন মানুষজনের সোশ্যাল ক্যাপিটালের কথা বললেন, বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষজনের যোগাযোগের বা মনোভাব প্রকাশের জায়গা। ঠিক একইভাবে আপনি বলছিলেন ভূমিকম্পের কথা, যে ভূমিকম্পের সময় এগুলো নগর জীবনরেখার বা উদ্ধার কার্যে সহায়তার করার রাস্তা হিসেবে বিবেচিত হবে। সেটা কিভাবে হবে? আচ্ছা, আমাদের বিশদ অঞ্চল পরিকল্পনায় কিন্তু একদম আলাদাভাবে একটা সেকশন আছে যে আর্থকোয়েক হলে কিংবা বড় ধরনের অন্য কোনো ডিজাস্টার, ফায়ার, মানে এখন তো একটা বিল্ডিংয়ে লাগে, কিন্তু ফায়ার কিন্তু পুরো নেবারহুড জ্বলে যেতে পারে, পুরো একটা এলাকা জ্বলে যেতে পারে, লন্ডনের সেই ধরনের আগুন লাগতে পারে। সো এইসব জায়গায় আপনাকে দরকার হচ্ছে প্রথমত ওই যে বললাম ভলেন্টিয়ার্স, ড্রিল, যেগুলি কিচ্ছুই নাই সেগুলির কথা বলা হয়েছে। তারপরে অবকাঠামোগতভাবে আপনার দুটা জিনিস দরকার। একটা হচ্ছে ইভ্যাকুয়েশন রুট, অর্থাৎ কোন পথ দিয়ে আপনাকে পালাবেন আপনি কিংবা আপনাকে উদ্ধার করবে, আর করার পর আপনাকে কোথায় রাখা হবে কিংবা আপনি কোথায় গিয়ে থাকবেন। সো পুরো ঢাকার জন্য কিন্তু এরকম ইভ্যাকুয়েশন রুটের ডিজাইন করা আছে। সেই ইভ্যাকুয়েশন রুটের একটা বড় অংশ কিন্তু খাল, আর ইভ্যাকুয়েশন সেন্টারের একটা বড় অংশ কিন্তু ওই যে 627টা স্কুল। আচ্ছা, আর এই যে খাল আর রাস্তার সংযোগটা কিভাবে হচ্ছে? মানে খাল থেকে আমি নৌকা দিয়ে আসলাম, এসে আমি রাস্তায় ঘাট দিয়ে রাস্তায় উঠে যাবো, এরকম কিছু? হ্যাঁ, মানে আপনার তো আসলে যেই জায়গায় ভেঙে পড়বে সেখান থেকে উদ্ধার করতে যাবেন, যে রাস্তাঘাটগুলি এখন যে অবস্থা আছে, আপনি রাস্তাকে যখন ইভ্যাকুয়েশন রুটে, আমরা রাস্তাও ইভ্যাকুয়েশন রুট ডিজাইন করছি যে কোনগুলি মিনিমাম লাগবে, সেইগুলি কিন্তু টাইম কনজিউমিং। কারণ ওই রাস্তার সব বিল্ডিং আপনাকে আর্থকোয়েকের জন্য চেক করতে হবে যে আর্থকোয়েকগুলো ভেঙে পড়বে কিনা, ভেঙে পড়লে ওর রাস্তার উপর পড়বে নাকি অন্যদিকে পড়বে, এগুলি সব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ ওনারা করবেন। তারপরে কোনো কোনো বিল্ডিং রেট্রোফিট করার যোগ্যতা, সেগুলি রেট্রোফিট করা হবে। তার মানে একটা রাস্তাকে আপনি ইভ্যাকুয়েশন রুট হিসাবে ঠিক করতে হলে এই টেক্স টাইম, এবং করার পরে এখন এরকম সব রাস্তা তো করতে পারবেন না। তাহলে যেসব জায়গায় যে করতে পারলেন না সেখানে আপনি পৌঁছাবেন কী করে? সেই সব জায়গায় যদি খাল থাকে, আশেপাশে নদী থাকে, তাহলে ওর উপরে কিন্তু কোনো বিল্ডিং ভেঙে পড়তে পারবে না, পড়লেও আপনার খাল বন্ধ করে ফেলতে পারবেন না। সো আপনি ওখান থেকে গিয়ে কাছাকাছি নিয়ার বাই পয়েন্টে গিয়ে দেন আপনার রাস্তা যেটা খোলা থাকবে কিংবা ইভ্যাকুয়েশন রুট যদি আপনি ডেভেলপ করে থাকেন সেগুলিকে, অর্থাৎ এটা একটা নেট ইভ্যাকুয়েশন সেন্টার আর নেট রুটের একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এখন যেরকম আমরা দেখি যে অবকাঠামো হিসেবে ব্রিজ আসে প্রচুর, এই পরিকল্পনা অনুসারে অবকাঠামোর ভিতর প্রচুর ঘাট আসার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা করা আছে। কারণ ওই যে আরেকটা বললাম যে আমরা ব্রিজের নিচে দিয়ে আমাদের যে ব্রিজগুলো এখন ডিজাইন করা হয়, তার নিচে দিয়ে তো আসলে নৌকা যেতে পারে না। আর আমাদের ওই ড্যাপের প্রায় 22টা না কতগুলি ব্রিজকে ভেঙে ঠিক করার কথা। তার মধ্যে সরকার একসময় 18টা ব্রিজ ভাঙার প্ল্যান করা হয়েছিল। ভাঙা হবে কেন? কারণ ওইগুলি দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে ওগুলি যে নদীর উপরে আছে, সেই নদীর যে উইড, তার চেয়ে ওইগুলির উইড কম, অর্থাৎ নদীর একটা অংশকে বন্ধ করে কম উইডথের ব্রিজ বানিয়েছে। এইটার কি কোনো মানে কি কারণ, মানে স্ট্রাকচারাল কোনো কারণ আছে? না, এটা ওই যে আমাদের যারা প্ল্যানার, আগের ইঞ্জিনিয়ার, আমলা, তাদের তো ধারণা যে রিভার আসলে কোনো কাজে আসে না। সো নদী মরে গেলে, খাল মরে গেলে কি হবে, এই বোধোদয় বাংলাদেশের মানুষ অনেক পরে হয়েছে। মাঝখানে যে 60-এর দশকে প্রথম যখন ইউএসএ এবং ইউরোপ থেকে ইঞ্জিনিয়াররা 60-এর দশক 50-এর দশকে পড়ালেখা করে ফিরলো, বিশেষ করে ওয়াটার ইয়ের উপরে, তখনই ধ্বংস। ইস্ট পাকিস্তান পাওয়ার অ্যান্ড ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বলে একটা, যেটা পরে ওয়াবদা হয়েছিল,
দ্যাট ওয়াজ দ্য ডিজাস্টার। ওরা এসে প্রথম নদী শাসনের বুদ্ধি দিল, ওরা এসে প্রথম বাঁধ, তারপরে এমব্যাঙ্কমেন্ট, এই যে ছোট করে ব্রিজ বানানো, এইসব জিনিস সব ওদের কাজ। এবং এইটার পিছে লোন আসলো, ফান্ড আসলো। সো এর যে ইনার্শিয়া, সেই ইনার্শিয়া থেকে একে বের করে 52 না 54-এ ওয়াটার ওই অর্গানাইজেশনটা হয়েছে। সো অলমোস্ট কত 75 বছর 76 বছর। সো এতদিনের ইনার্শিয়া এখন আস্তে আস্তে রিয়েলাইজেশন হচ্ছে। আমাদের মতো কিছু লোকজন, বিশেষ করে জুনিয়র যারা প্রফেশনাল আসতেছে, তারা আরও স্ট্রংলি এটা এগেনস্টে ভয়েস তুলতেছে। সো যেটা বলা হয়, আমি একটা উদাহরণ দিই, যে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনাকে ডানে ঘুরতে বললো, আপনি যত তাড়াতাড়ি ডানে ঘুরে যেতে পারবেন। একটা ট্রেন যখন সোজা যাচ্ছে, ওরা ডানে ঘুরতে বলে, ওর যে টার্নিং রেডিয়াস এটা তো বিরাট। জি। সো এইটাও একটা ওরকম 70-80 বছরের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, হাজার হাজার শত শত লোকের পিএইচডি, প্রমোশন, এক্সপার্ট পরিচয় তৈরি হচ্ছে নদী শাসনের উপরে, পানি শাসনের উপরে। সো সেই ইনার্শিয়ার এগেনস্টে আপনি যখন দাঁড়াবেন যে না, এগুলি করা যাবে না, এটা আসলে আমার আপনার রাইট টার্নের মতো না, এটা ট্রেনের রাইট টার্নের মতো, ইট উইল টেক টাইম। আপনি যে সমাধানগুলোর চিত্র আমাদের কাছে দিচ্ছেন, সেক্ষেত্রে আরেকটা বোধহয় কিছু জিনিস আমাদের জিজ্ঞেস করেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে সুপেয় পানি এবং জলাবদ্ধতা, এই দুটোই পানির সমস্যা। এই দুটো সমাধান কিভাবে দেওয়া আছে দিক নির্দেশনায়? সেটা হচ্ছে যে পানি আর মানে একটা জিনিস যার আন্ডারগ্রাউন্ড, সারফেস এবং বাতাস, অর্থাৎ বাতাসের মধ্যে পানি থাকে, তাই না? মানে জলবায়ু, মাটির নিচের অংশ, হ্যাঁ, তার মানে 3টা লেয়ারে, খাল এবং বাতাসের হ্যাঁ, জলীয় বাষ্পের স্তরের কথা বলছেন। জলীয় বাষ্প। জি। সো ওর এই 3টা সাইকেল মিলে ধরতে হবে ওকে যে ঠিক করতে হয়, তাহলে আসলে 3টা সাইকেল নিয়ে মাথা ঘামাতে হবে, আদারওয়াইজ যে ঠিক হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আমি এই চেনটার কোথাও যদি আমি ডিসরাপ্ট করে দিই, তাহলেই সব শেষ। অর্থাৎ আমি বৃষ্টি হয়ে যখন পানি নামতেছে, সে সারফেস দিয়ে যাওয়ার সময় আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে, যেতে পারে কি না, 2 যাওয়ার সময় সে কী কী জিনিস ধুয়ে এনে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। সো আমি যদি সারফেসটাকে এমন বানায় ফেলি যে সে সারফেস দিয়ে যেতে পারে না, যাওয়ার ক্ষমতা কমে গেছে, তার মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ কমে যাবে। 2, আমি যে সারফেসে এমন টক্সিক জিনিসপত্র ছাড়তে থাকি যে সে ধুয়ে যাওয়ার সময় ওই টক্সিক জিনিসপত্র আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবে, তাহলে সেটাও তো ওখানে পৌঁছাবে। এবং এরপরে যখন সে আবার বের হয়ে আসবে বিভিন্ন জায়গা দিয়ে, তখন সে আবার যখন আকাশে যাবে, সেটাও আমি এয়ার পলিউশন যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে আগে যেমন বৃষ্টি হলেই কিন্তু সবাই বৃষ্টিতে গোসল করতে যেত, জি। এখন এটা যায় না ঢাকা শহরেও। কারণ এখন ঢাকায় বৃষ্টি হয়, সেই পানিটা কিন্তু এখন থেকে 25 বছর 30 বছর আগের মতো নির্মল পানি না। ঢাকাতে এখন বৃষ্টিতে ভিজলে তো মানুষ অসুস্থ হয়ে অসুস্থ যায়। হয়ে যাবে, হ্যাঁ। কারণ হচ্ছে আপনার বাতাসের মধ্যে যে কেমিক্যাল ফিউমস আছে, এবং ডাস্ট শুধু না, ফিউমস আছে, সেইগুলি আপনি সব ধুয়ে আপনার গায়ের মধ্যে যাবে। সুতরাং আপনাকে সুপেয় পানি এবং জলবদ্ধতা, এই দুইটারই সমাধান আসলে একই জায়গায়। আপনি এই পানিটাকে ন্যাচারালি ফ্লো করতে দিতে হবে এই 3টা লেয়ারের মধ্যে, বাতাস, সারফেস মানে মাটির উপরের পানি, খাল, বিল, এগুলিতে, এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এটা যদি আপনি ঠিকমতো মুভ করতে দেন, তাহলে আপনার জলবদ্ধতাও হবে না। এটা কি তাহলে নকশার দিকে আপনি দিক নির্দেশনা দিচ্ছেন, যে নকশা পরিবর্তন করতে হবে, যেভাবে আমরা রাস্তা, ড্রেন ডিজাইন করি সেভাবে করা? অ্যাবসলিউটলি না, আচ্ছা, অ্যাবসলিউটলি না। ইভেন আপনার যে বিল্ডিংগুলি বানানো হচ্ছে, সেই বিল্ডিং কিংবা হার্ড সারফেসের উপর থেকে যে পানি আমরা রান অফ করে স্ট্রম ড্রেনেজ, অর্থাৎ যেখান থেকে পানি মানে বৃষ্টি পানি যাওয়া, সেই ড্রেনে যখন ছেড়ে দিচ্ছি, এর লোড ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে। এই যে বৃষ্টির পানি যাওয়ার ড্রেনের কথা বললেন, আমাদের ড্রেনে তো আসলে শুধু বৃষ্টির পানি না, সব কিছুই যায়। হ্যাঁ, সেটা যায়, কিন্তু ওর তো যাওয়ার কথা না। হ্যাঁ, কারণ আমার ড্রেনে যদি আমার সেপটিক ট্যাঙ্কে আমার সুয়ারে যে পানি চলে যায়, আমার কমোডের পানি চলে যায়, তাহলে আমার জনস্বাস্থ্যের যা অবস্থা হওয়ার তাই হচ্ছে আমাদের। তাহলে সেই পানিগুলো, মানে এই যে নালা, যেগুলোকে আমরা নালা বলতাম, নালা তো এখন নাই, তার বদলে সবই এখন যেটা বলছেন আপনি স্ট্রম ওয়াটার ড্রেন, নালার পানি আসলে যাবে কোথায়?
আচ্ছা, একটা হচ্ছে যে আমি যদি আমার মানে বাথরুমের অর্থাৎ সুয়ারেজের পানি যেতে হয়, তাহলে ওটা আলাদা সুয়েজ চ্যানেল থাকতে হবে, অর আপনাকে প্রপার থাকতে হবে, সেপটিক ট্যাঙ্ক থাকতে হবে, আচ্ছা। যেখানে আসলে ও নিজে নিজে পরিশোধিত হতে পারে। হওয়ার পরে তারপর সোকপিট দিয়ে আন্ডারগ্রাউন্ড রিচার্জ হয়ে যাবে। এটা এক নম্বর। আরেকটা হচ্ছে আমি আগে যেটা কথা বলছিলাম যে সারফেস রান অফ, আমাদের সব বাড়ির উপরে তো এটা ম্যান্ডেটরি করা যেতে পারতো। ওই রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ওই সব কথাবার্তা না বলে এরকম একটা পলিউটেড সিটিতে যেটা করা যেত যে সব বিল্ডিং রুলসে বিএমডিসিতে যে আপনার ছাদে যে পানি যাবে সেটা আপনি আসলে ড্রেনের পানিতে জয়েন করতেই পারবেন না, স্ট্রং ওয়াটার। আপনি ওটা বিল্ডিংয়ের নিচে একটা পিট বানায় ফেললেই তো হয় সাইজ মতো। আন্ডারগ্রাউন্ড ওয়াটার Just ওইখানে গ্রাউন্ড আমরা- ওয়াটার হ্যাঁ, যাতে রিচার্জ হতে পারে এরকম বলছেন, জি। যেটা আপনি ওই যে স্কুলের মাঠের ক্ষেত্রে স্কুলে বলছিলেন। মাঠে। অর্থাৎ আপনার ছাদের পানি 2, 3, 4 যে কটা পাইপ লাগে নামবে, নেমে প্রতিটা নিচে আপনি একটা সোকপিট বানাবেন, যেটার মধ্যে দিয়ে সে আন্ডারগ্রাউন্ড ওয়াটার মাটিতে রিচার্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মানে আমার জাস্ট মনে হচ্ছে দেখে বলছি যে আপনি এই যে ডিগ অ্যান্ড মাউন্ট সিস্টেমের কথা বলছিলেন, মানে খুঁড়ে বাড়ির ভিত্তি তৈরি করা, ব্যাপারটাকে অনেকটা সেরকমভাবে কাজ করবে। একটু ডিফারেন্ট, কারণ ডিগ অ্যান্ড মাউন্টের যেটা হচ্ছে যে আমরা বিশদ অঞ্চল পরিকল্পনায় এটা নিয়ে দুইটা, কারণ আমার যদি একটা 1% জমি 2% জমি থাকে, ওইখানে তো আমি একটা পুকুর কেটে আর ভিটা জি। বানাতে পারতেছি না। কিন্তু আমার এরকম 2%-র 500 প্লট যখন হবে, তখন ওই পানি তো আসলে কোথাও থামাইতে হবে, কোথাও রাখতে হবে, ওটাকে আমি রান অফ করতে দিতে পারি না। সো ওইটার দায়িত্ব আসলে আমি নগর যে প্রশাসন, সে রাজুক হোক, আর আরেকটা হচ্ছে বিশদ অঞ্চল পরিকল্পনা, কিন্তু আমরা বলেছি যে এই শহরকে যদি বাঁচাইতে হয় সেই নারায়ণগঞ্জ থেকে গাজীপুর, জি। তাহলে আসলে নগর সরকার স্ট্যাবলিশ করতে হবে, এবং তার একটা কাঠামো এখানে দেওয়া আছে, তার অবজেক্টিভ কী, তার কাঠামো কী। সো তারা তখন ঠিক করবে যেই দায়িত্বে থাকুক, সেটা পৌরসভা, সিটি কর্পোরেশন থাকুক, রাজুক থাকুক, তার দায়িত্ব হচ্ছে এলাকা ভিত্তিক ওই রকম জায়গা তৈরি করা। যে আগে যেটা গ্রামে হতো যে পুকুর কেটে ভিটা তৈরি, তাহলে ওকে ওরকম প্রত্যেকটা এলাকা ধরে এই রিটেনশন পন্ড তৈরি করতে হবে। সেটা হতে পারে একদম পুকুর কেটে ফেলতে পারে, লেক কেটে ফেলতে পারে, অর আরেকটা অল্টারনেটিভ হচ্ছে আমরা স্কুলের মাঠের ক্ষেত্রে যেই টেকনোলজিটা বলছি, এই টেকনোলজিটা কিন্তু বাংলাদেশে এমন না আমরা আবিষ্কার করছি কিংবা বিদেশ থেকে শিখাচ্ছি। এই টেকনোলজিটা বাংলাদেশের নর্থার্ন পার্টে অনেক জায়গায় একসময় ব্যাপকভাবে করা হয়েছিল সরকারি প্রকল্পগুলিতে। মাঠগুলিকে কেটে মাটি উঠায়, ওর নিচে এই বালি, খোয়া, নুড়ি পাথর দিয়ে স্ট্রাকচার বানানো, যাতে এই পানি ওখানে গিয়ে ফিল্টারের নিচে থাকতে পারে। এক তো পানি ধরে রাখলো সে, আর 2 সেইখান থেকে সে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আগামীতে আবারও আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ আমাদের শ্রোতা এবং দর্শকদের যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটা দেখলেন। আপনারা দেখছিলেন এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্ট পডকাস্ট নগর কথন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একজন অতিথি এবং নতুন একটি নগর গল্প নিয়ে।